দিন না দাদা, টুপি হেলমেটটা কে রে? এদিকে আয় সঞ্জীব। আরে ক্যামেরা ঢোকাচ্ছ না তো? ঠিক আছে ঠিক আছে। যেতে দাও, আটকে ঢুকছি না দাদা, ঢুকবো না, ঢুকবো না, ঢুকবো না, কেউ ঢুকবো না দাদা, গেটের বাইরে কেউ দাদা, গেটটাকে ছেড়ে না। মাননীয় উপাচার্য অসুস্থ ছিলেন যাদবপুরের, এবং এই স্ট্রেস, এই অপমান এবং প্রায় একটা অমানবিক যে নিষ্ঠুরতার চর্চা তার সঙ্গে চালানো হচ্ছে। আমি তার স্ত্রী আছেন এখানে, মাননীয় উপাচার্যের স্ত্রী আছেন, মাননীয় উপাচার্যর ব্যক্তিগত চিকিৎসক তিনিও আছেন, আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাহেব আছেন, এছাড়া আমাদের অনেক প্রচুর অধ্যাপক বন্ধুরা, আমার সহকর্মীরা, তারাও আমার সঙ্গে আছেন। উপাচার্যকে একটা যে উপাচার্যকে নিগ্রহ করা হয়েছে, আপনারা দেখেছেন গত 1 তারিখ উপাচার্যকে নিগ্রহ করা হয়েছে, শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, অপমান করা হয়েছে, এবং তারপরেও তার সঙ্গে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যেভাবে তাকে হেনস্থা করছে, এটা অকল্পনীয়। আমি আজকে ওনাকে দেখতে এসেছিলাম, উনি ডাক্তার আমাকে নিজেই বললেন একটু আগে যে ওনার কোনো রকম মানসিক চাপ ওনার নেওয়া যাবে না, এমনি একটা ওনার স্ট্রোক হয়ে গেছে, হার্টের অবস্থা ভালো না। সেই জায়গায় আমার মনে হয় আমি সব অনুরোধ করব, মাননীয় উপাচার্য ভাস্কর গুপ্তর জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন তার সঙ্গে করা হয়, আমার এইটুকুই বলা। ছাত্ররা এখনো তাদের দাবিতে অনড় যে উপাচার্যকে এই অবস্থাতে গিয়ে মেডিকেল সাপোর্ট নিয়ে হলে গিয়ে দেখা করতে হবে, না হলে বৃহত্তর আপনারা বলছেন যে ছাত্ররা বলেছে এই অসুস্থ অবস্থাতেও তাকে গিয়ে বৈঠকে বসতে হবে। এটা কি তাদের বাড়ির লোকের ক্ষেত্রে, তাদের বাড়ির লোক যদি হাসপাতালে মরণপণ অবস্থায় থাকতো এবং যেখানে ডাক্তার তাকে সম্পূর্ণভাবে, ডাক্তার আছেন আমার সঙ্গে, ডাক্তারও নিশ্চয়ই বলবেন, চিকিৎসক যেখানে তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলছে, সেই অবস্থায় তাকে উঠে গিয়ে আইসিইউ বেড থেকে উঠে গিয়ে তাকে মিটিং করতে হয়, এইটা যদি দাবির মূল চেহারা হয়ে থাকে, তাহলে আপনারা ভেবে দেখুন কি পরিমাণ অসহিষ্ণুতা, কি পরিমাণ অমানবিকতা এবং কি পরিমাণের নৈরাজ্যের জন্ম এটা এই ভেতরে একটা প্রায় দুর্গের মধ্যে মুক্তাঞ্চলে হয়ে আছে। বলছি ডাক্তারবাবু, ইন্দ্রাণু জুড়ায় বলে যে পড়ুয়া আক্রমণ করতে গেল, সে আরএসএফ বলে একটি সংগঠন করে, এই সংগঠনের সদস্যরা বিরুদ্ধে কথা বলে। অনেকে বলছেন কেন এদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হবে না, বা এনআইএর মতো সংস্থাকে কেন তদন্ত করা হবে না? এগুলো তো সম্পূর্ণভাবে দেখুন, কোন সংস্থার কি রাজনৈতিক কি সংস্থা করে আমি জানি না, সংগঠন করে। আমি ওকে ছাত্র হিসেবেই দেখেছি, এবং সেই জায়গা থেকে তার পরিবারের সঙ্গে গতকাল আমি কথা বলেছি। আপনি কথা বলে দুঃখ প্রকাশ করছেন, অন্যদিকে কিন্তু দেবাংশু বলেছে যে গাড়িতে চাপাই পড়ে। দেখুন, আমি একটা কথা বলি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করি, আজকে আমার 16-17 বছর হয়ে গেছে তার সঙ্গে, তারও বেশি। তাকে আমি সবসময় সৌজন্যের রাজনীতি করতে দেখেছি, মানবিকতার রাজনীতি করতে দেখেছি,
তা আমার প্রথম বক্তব্য হচ্ছে যে মা বাবা বা অভিভাবক যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা অত্যন্ত ভদ্র, শিক্ষিত, মার্জিত মানুষ। আমি মমতাদির রাজনীতি পরিবারে আমি সৌজন্য করেছি এবং যেহেতু রাজনীতির বাজারে আমরা সবাই আছি, আমি আপনি সবাই, ওদের সঙ্গে আমার কি কথা হয়েছে তা ব্যক্তিগত, প্রাইভেট। আমি এটাই অমার্জিত বাজারে নামাতে চাই না এবং ওনারা যেটা বলছেন আমি ওনাদের কথাটাই চূড়ান্ত করে ধরে নিচ্ছি। শেষ প্রশ্ন, বামপন্থী ছাত্র সংগঠনগুলো তারা ধর্মঘট ডেকেছিল, এখন তারা অভিযোগ করছে পুলিশি অত্যাচার হয়েছে তাদের উপর। আপনার ঘটনাকে কেন্দ্র করে সেদিন মানে যা ঘটনা ঘটেছে ওরা ভারতবর্ষ দেখেছে। এই একটি রাজনৈতিক দল ছাড়া যারা এখন প্রায় শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে, তারা ছাড়া সবাই এই ঘটনার প্রতিবাদ করেছে। এখন প্রশ্নটা কি করলে তারা ছাত্র ধর্মঘট ডেকেছিল, সেখানে পুলিশি অত্যাচারের অভিযোগ করছে, বলা হচ্ছে মানে একেবারে পুলিশ সেদিন প্রথম কথা ছিলই না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন তারা বন্ধ রেখেছিল। তো ওরা কি বলছে ওদের আমি কথা নিয়ে করা চিন্তিত বা ভাবিত বা কথা বলতেও চাই না। আমি শুভেচ্ছা করছি, জানাচ্ছি ওকে ভালো হোক, বড় হোক, অভিনয় নাম করুক, আমার সমস্ত শুভেচ্ছা আশীর্বাদ না চাইলেও আমার একটা আবেদন করবেন শিক্ষামন্ত্রী হিসেবে, কেন পরীক্ষা দিচ্ছে অভ্যন্তরীণ ব্যাপার, এগুলো নিয়ে আমি কেন বক্তব্য রাখতে। ছাত্রদের একটা কথা, ছাত্ররা বলছেন যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, এফআইআর হচ্ছে, কিন্তু তাদের অভিযোগ ছিল আপনার বিরুদ্ধে, যেহেতু আপনার গাড়িতে ইন্দ্রনীল আহত হয়েছে, আপনার বিরুদ্ধে পুলিশ কেন অ্যাকশন নেবে না, এটা তাদের দাবির মধ্যে রয়েছে যে আপনার বিরুদ্ধে কেন এফআইআর। এবং কলকাতা হাইকোর্ট আজকে অভিযোগ দায়েরের নির্দেশ দিয়েছে। আমি পুলিশ নিয়ে যাওয়াটা সেদিনও বলেছি দরকার নয়, আজকেও বলেছি দরকার নয়, এবং একই সঙ্গে বলছি পুলিশ নিয়ে যাওয়াটা যে দরকার ছিল না, এটা যেমন আমার কাছে আমার বক্তব্য, আমাকে আত্মরক্ষা করা, আমার আত্মরক্ষা করা, সেটাও অনুরূপভাবে আমার কাছে দরকার ছিল। ফলে এখানে কি একটা পারসেপশনের ব্যাপার, কেউ মনে করতে পারেন আমি পুলিশ নিয়ে যেতে পারতাম, আমি সেটা মনে করিনি। কেউ বলতে পারেন আমি আরেকটু ধৈর্য ধরে থাকতে পারতাম, আমি সেটা মনে করিনি। আমি মনে করেছি ঠিক সময় আমি বেরিয়েছি, ওখানে থেকে আমার আত্মরক্ষাকে আরো বিপর্যস্ত করা বা গোটা সিচুয়েশনটাকে আরো ভোলাটাইল করে তোলা আমার মনে হয় না ঠিক হতো। তা ওরা যে কথা বলছেন আমার গাড়ির সামনে ওদের আসাই উচিত হয়নি, এটা আমি মানে গভীরভাবে মনে করি। কিন্তু পরিকল্পিত একটা ঘটনা বলে মনে হয়। ছাত্ররা অধ্যাপকদের মারবে, তারপরে নিশ্চয়ই পুলিশ ডাকা যাবে, তো সেটা নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে এরকম কিছু হবে। আপনার কি মনে হয় এটা ওদের পরিকল্পনা ছিল? রাজ্যের একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী গেলে হামলা করা হয়, আরো একাধিক, এটাকে বাবুল সুপ্রিয় থেকে শুরু করে রাজ্যপাল একাধিক নজির রয়েছে। এরপরে এবং বারবার দু একটি সংগঠন তাদের বিরুদ্ধে অভিযোগ আসে এই ধরনের হামলা চালানো, এরপরে পুলিশ প্রশাসন কেন ব্যবস্থা নেবে না যাদের বিরুদ্ধে? দেখুন, আমাকে সেদিন বারবার করে, যেমন ওই এদের এফআইআর ক্ষেত্রে কথাটা বলছি, আমাকে সেদিন বারবার করে আমার উপর চাপ ছিল আমি এফআইআর করি। আমি একটি এফআইআরও করি। আমার কারোর বিরুদ্ধে আমাকে বলা হয়েছিল ওই আহত ছাত্রের বিরুদ্ধে এফআইআর করতে, আমি করি। আমার সংগঠনকে আমি বলেছিলাম কিন্তু এফআইআর করো না। তো পুলিশ নিশ্চয়ই কিছু ব্যবস্থা নিচ্ছে, সেটা আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে যে সেই আপনি বলছেন যে ব্যবস্থা আরো বাড়ানোর কথা বা ব্যবস্থার আরো যাতে বাড়ে, আপনারা সেটা বলছেন, আরো যাতে পুলিশ তৎপরতা বাড়ে, তো সেটা পুলিশ প্রশাসন একেবারে নিষিদ্ধ এলাকা নয়। আমার বক্তব্য তো সেটাই, যেটা নিষিদ্ধ এলাকা নয়, এটা কোনো মুক্তাঞ্চল নয়, এটা কোনো অবরুদ্ধ দুর্গ নয়। এবং এরা আমি বলতে চাই যে এখানে আমাদের যে কোনো লোক যেতে পারে, ওনাদের রাজনৈতিক মত থাকুক, অন্য রাজনৈতিক মত থাকুক, আর অন্য রাজনৈতিক মত এলেই তার দিকে তাড়া করবো, তার দিকে বলবম ছুঁড়ে মারবো, যত করছি ঠ্যাঙাড়ে বাহিনী নিয়ে ধাওয়া করবো,
এটা কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। আচ্ছা তাহলে ম্যাডাম বলুন। অসুস্থ নিজেও অসুস্থ যে এরকম অমানবিক চাহিদা দয়া করে আপনারা একটা অসুস্থ মানুষকে টানতে টানতে নিয়ে যাবেন একটু ভেবে দেখবেন আপনার বাবা মা আমরা কিন্তু বয়স্ক আমার স্বামী আমাদের এরকম তারা তো সেরকমই সন্তান যারা তাদের বাবা মাকে হাঁটতে করতে তাদের দাবি ওটা দু একদিন আগে থেকে শরীর খারাপ, এই শরীর খারাপের কারণ গত শনিবার থেকে আমি বলছি 2015 কাজ করে কিন্তু সে ঘটনাটা ঘটে কারণ ছিল করে দেখবেন যে উনি ইচ্ছা করেন ডক্টর দিদি আপনার নামটা কি যে ডক্টর কেয়া গুপ্ত উপাচার্য স্ট্রিট আমার ব্যক্তিগত অনুরোধ আপনাদের অরিন্দমবাবু নাকি কতদিন হাসপাতালে থাকতে হতে পারে আর এখন কেমন রয়েছে কেমন রয়েছে সামান্য উন্নতি হয়েছে, স্থিতিশীল বলবো না, অডিও আসছে না কারণ ব্লাড প্রেশার প্রথমে যেরকম 170-65-তে ঘোরাফেরা করছিল সেটা খানিকটা নেমেছে, কিন্তু এখনো সেটাকে স্বাভাবিক বলার পরিস্থিতি কিন্তু আসেনি। এই জন্যই বারবার সবাইকে অনুরোধ করেছি এই যতটা পারবেন ওনাকে যেন কোনো উত্তেজনা যেন না হয়, বেশি উত্তেজনা হলে কিন্তু রক্তচাপ বৃদ্ধি হবে। তো সেই জায়গা থেকে পরিষ্কার ওনাকে এখন বেড রেস্ট, তার সাথে ওষুধ কিছু পরিবর্তন হয়েছে, কিছু ওষুধ বাড়ানো হয়েছে, কিন্তু এই রক্তচাপ যদি আমি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে কিন্তু 10 থেকে 14 দিনের সময় লাগে। সব থেকে বড় কথা উনি 2015-তে একটা হ্যামারেজিক স্ট্রোক, রক্তক্ষরণ হয়েছিল, তার থেকে উনি বেরিয়ে এসেছেন, স্বাভাবিক জীবনযাত্রা মানে মেনটেন করছিলেন। এইবার যেটা হচ্ছে এখন এই সময়ে যখন স্ট্রোক হয় তখন যদি তার রক্তচাপ বৃদ্ধি হয় তখন কোনোভাবেই সহজভাবে ব্যাপারটা নেওয়া যায় না।